হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম আমি ইলেকট্রোস্ট্যাটিক্স যে ইউনিট আছে ওই ইউনিট থেকে কোশ্চেন ব্যাংকের গাণিতিক উদাহরণগুলো করে দেব। তো আজকে আমি সেই গাণিতিক উদাহরণগুলো ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা জানো যে স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে তিনটে চ্যাপ্টার আছে। তিনটে বড় চ্যাপ্টার আছে, একটা ছোট চ্যাপ্টার আছে যেটা থেকে কোশ্চেন সাধারণত আসে না। ওই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী ফার্স্ট চ্যাপ্টার আর ছোট চ্যাপ্টার, ওটা থেকে তেমন কোশ্চেন আসে না। তারপরে আছে ইলেকট্রিক ফিল্ড, তারপর আছে ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপর আছে ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটর। তো এই তিনটে চ্যাপ্টার থেকে বেসিক্যালি কোশ্চেন আসে। তো এখানটায় কোশ্চেন ব্যাংকে তিনটে চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আলাদাভাবে করে দেওয়া নেই, মানে ইউনিটটা একসাথে মিলিয়ে মিশিয়ে করা আছে, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা নেই। আমিও তাই আর চ্যাপ্টার ওয়াইজ ভাগ না করে ইউনিট ধরে পুরো যেমন ছিল কোশ্চেন নাম্বার তেমন রেখে করে দিয়েছি। এমনকি কোশ্চেনগুলো তুলে দিয়েছি। আমি জানি সবার কাছে হয়তো কোশ্চেন ব্যাংক নেই, তাই আমি কোশ্চেনগুলো তুলে করে দিয়েছি। তোমরা দেখো, আজকে যতটা হয় যতটা সম্ভব করে দেবো, তারপর নেক্সট পার্টে আরও করে দেওয়ার চেষ্টা করবো। এইরকমভাবে যে কটা পার্ট হয় সে কটা পার্টে আমরা সব কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে আমি নতুন যে কোনো ভিডিও করলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। এটা নতুনদের জন্য বলবো, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন ব্যাংকে যে সলভটা করেছি এটার পিডিএফ যদি তোমরা পেতে যাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করবে, করে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো আর বেশি কিছু না বলে শুরু করা যাক। দেখো, প্রথমের দিকে সিম্পল কোশ্চেন আছে, খুব সোজা ইজি কোশ্চেন আছে। লাস্টের দিকে গেলে বেশ ভালো টাফ আছে। আমি তাই বলবো, প্রথম দিকের কোশ্চেনগুলো দেখে তোমরা ভেবো না যে কোশ্চেন সব সোজা, আমরা সব পেরে যাবো। লাস্টের দিকে কোশ্চেনগুলো সত্যিই খুব টাফ আছে। তাই আমি বলছি প্রথম দিকের কোশ্চেনগুলো একটু নর্মাল হবে, দেখে নাও, স্কিপ করো না। স্কিপ করলে হয়তো মাঝখানে এমন কিছু আছে সেটা তোমরা জানতে পারবে না, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, একটি কাঁচদণ্ড থেকে 6.15 ইন্টু 10⁸ সংখ্যক ইলেকট্রন সরানো হলো। কাঁচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত? ওকে, আচ্ছা, আমরা জানি কি কিউ সমান এন ই, এই একটা সূত্র ফার্স্ট চ্যাপ্টার থেকে অঙ্কটা এসছে। আর এই ফার্স্ট চ্যাপ্টারে একটাই সূত্র, আর একটা সূত্র আছে ওই যেটা তড়মাত্রিক ঘনত্ব। তো এই সূত্র থেকে সাধারণত অঙ্ক আসবে মাঝে মাঝে, খুব কমই আছে, তো আমাদের প্র্যাকটিস রাখতে হবে না। আচ্ছা, এখানে ইলেকট্রনের সংখ্যা এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, কিউ হচ্ছে যে পরিমাণ আধান, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। এখানে আমাদের বলেছে কাঁচ দণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত, তার মানে কিউ এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এন এর মান যেহেতু 6.15 ইন্টু 10⁸ কুলম, সরি 18, আর ই এর মান 1.66 ইন্টু 10⁻⁻19। এবারে কিউ সমান এন ই সূত্রে ওই মানটা বসিয়েছি, এন আর ই এর মানটা বসাতে দেখো কিউ সমান এসছে 1 কুলম্ব। তাহলে ধনাত্মক আধানের মানটা কত? 1 কুলম্ব। নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেনটা দেখো, দেয়া আছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। আচ্ছা, উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এর পরে একটা কোশ্চেন দেওয়া আছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আমি স্ক্রিনে একটু পরে দিয়ে দিচ্ছি, অঙ্কটা সলভ হয়ে গেলে আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওটা তোমরা বাড়িতে করবে, করে কমেন্টে উত্তরটা জানাবে, উত্তরটা কত হলো। তোমাদের কমেন্টে উত্তরটা দেখে যদি ঠিক হয় আমি রিপ্লাই করে দেবো যে ঠিক আছে। ওকে, তো দেখো আমরা সলভটা দেখছি। আচ্ছা, ধরে নিয়েছি যে বড় জলকণার ব্যাসার্ধ আর ছোট জলকণার ব্যাসার্ধ দিয়ে দিয়েছি 4 মিলিমিটার। 4 মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে করে নিয়েছি, তাই জন্য হয়েছে 0.4। আচ্ছা, আবার কি বলেছি যে 64টা ছোট জলবিন্দু যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে। তাহলে 64 ইন্টু ছোট জলবিন্দুর আয়তন সমান হচ্ছে বড় জলবিন্দুর আয়তন। আচ্ছা, এবার বড় জলবিন্দুর আয়তন 4/3 পাই আর কিউব, বড় জলবিন্দুর ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, সেই ব্যাসার্ধ সমান তাহলে কত হলো? 4 ইন্টু 0.4 অর্থাৎ 1.6 সেন্টিমিটার। আচ্ছা, ধরে নিয়েছি ছোট জলকণার আধান কিউ। আচ্ছা, 64টা ছোট জলকণা যুক্ত হয়ে একটা বড় জলকণা গঠন করেছে। তাহলে একটা কণার আধান যদি কিউ হয় তাহলে
64টা কণার আধান কত হবে 64 ইন্টু কিউ। আচ্ছা, ছোট এবং আমরা আবার কি জানি তলমাত্রিক ঘনত্ব সমান কি জানি আধান বাই তার ক্ষেত্রফল, অর্থাৎ কিউ বাই এ মানে ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এ। আচ্ছা, আমরা ছোট আর বড় জলকণার তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 আর সিগমা 2 দিয়ে ধরেছি, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 সমান কি হবে কিউ বাই পাই আর স্কয়ার। যেহেতু জলবিন্দু কি হয় বৃত্তাকার হয়, তাহলে কিউ বাই পাই আর স্কয়ার। এবারে আর মানে এটা কিন্তু যে ছোট জলকণা 0.4 বাই 64 কিউ, বড় জলকণার আধান 64 ইন্টু কিউ আর ব্যাসার্ধ হচ্ছে 1.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি 1.6টা উপরে উঠে যাবে, 64 নিচে আছে আর 0.4টা নিচে চলে আসবে, তাহলে দেখো আসছে 16/64 মানে 1/4। এবারে দেখো আমি স্ক্রিনে কোশ্চেনটা দিয়ে দিলাম, এর অনুরূপ প্রশ্ন হিসাবে একটা প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নটা আমি স্ক্রিনে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা সলভ করবে, করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো। এবং আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা 3 দাগের কোশ্চেনে যাবো। 3 দাগের কোশ্চেনটা দেখো, বলেছে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 এসইউ আধান দেওয়া হলো। আচ্ছা, তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত? আচ্ছা, গোলীয় পরিবাহীটার ব্যাসার্ধ আগে নির্ণয় করে নেবো। এখানে ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 4/2 সমান 2 সেন্টিমিটার। আচ্ছা, পরিবাহীতে আধান কিউ এর মান দেওয়া আছে 10 এসইউ। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব আমরা আগেই করেছি, আর যেহেতু এটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আচ্ছা, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হবে কিউ বাই 4πr²। কিউ এর মান 10, 4 ইন্টু 3.14 পায়ের মান, আচ্ছা 2 স্কোয়ার, তার মানে উত্তর হবে 0.199 ইন্টু এসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -2। আচ্ছা, এরও একটা সিমিলার কোশ্চেন আছে, দেখো আমি সিমিলার কোশ্চেনটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু যে এই দুটোই অনুরূপ কোশ্চেন আছে, আজকে আমি যে কটা কোশ্চেন সলভ করবো তার মধ্যে এই দুটোই অনুরূপ কোশ্চেন হিসাবে দুটো কোশ্চেন ছিল, আমি দুটো অনুরূপ কোশ্চেনই দিয়ে দিলাম। এটারও স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। তাহলে এই দুটো কোশ্চেনের সলিউশন আমি যেন পাই, তাহলে আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে এখানে কোশ্চেনগুলো খুবই সোজা আছে। প্রথম দিকের কোশ্চেন সত্যি খুব সোজা, তবে শেষের দিকে গিয়ে কোশ্চেনগুলো খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, মানে যথেষ্ট টাফ কোশ্চেন, সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। 4 কোশ্চেনটা, পরস্পরের থেকে 10 মিটার দূরে অবস্থিত সমআয়তনের দুটি ক্ষুদ্র গোলাকার আধানের পরিমাণ 5 কুলম্ব এবং 10 কুলম্ব, এদের মধ্যে ক্রিয়াশীল বল। এটা একদম মানে ইজি কোশ্চেন। দেখো দুটো, এটা আমরা কুলম্বীয় বল বা কুলম্বীয় ফোর্স, তড়িৎ বল যেটাকে বলি, সেটা বের করলেই হয়ে যাবে। দুটো আধান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। জাস্ট সূত্র ফেলে দেখো 1/4πε0 এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹। দুটো আধান 5 আর 10, মধ্যবর্তী দূরত্ব 10 স্কোয়ার, 10 তার স্কোয়ার। আচ্ছা, এফ এর মান তাহলে 45 ইন্টু 10⁸ নিউটন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখি 5 দাগের কোশ্চেনটা। দেয়া আছে দুটি বিন্দু আধানের পরিমাণের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ আধান দুটো ধরা যাক 3x আর 2x, এটা ধরে নিলাম। আচ্ছা, এই আধান দুটিকে বায়ুর মধ্যে পরস্পরের থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। আচ্ছা, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল হয় তখন 150 ডাইন আর বিকর্ষণ বল। আচ্ছা, প্রতিটি আধানের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিয়েছি আধান দুটো 3x এবং 2x। ওকে, সূত্রানুযায়ী আমরা এফ সমান কি জানি 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা, এখানে ফোর্স এফ এর মান দেওয়া আছে 150 ডাইন। আচ্ছা, আর এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এফ সমান 1 ইন্টু 1 কেন করলাম, সিরিজ পদ্ধতিতে 1/4πε0 এর মান হচ্ছে 1 হয়, তাহলে 1 ইন্টু 3x ইন্টু 2x/4²। আচ্ছা, এবারে আমরা এফ এর মান বসিয়ে দিয়েছি 150, বসিয়ে ক্যালকুলেশন করে দেখলাম এক্স এর মান এসছে 20। আচ্ছা, আমাদের আধান দুটোর মান চেয়েছে, আমরা আধান দুটো কি করেছিলাম 3x আর 2x, তাহলে 3 ইন্টু 20 এবং 2 ইন্টু 20 অর্থাৎ 60 এবং 40 এসিও। হয়তো এই কোশ্চেনের অ্যান্সারটাও কোশ্চেন ব্যাংকে আলাদা দেয়া আছে, আমার ঠিক মনে পড়ছে না, তবে যেগুলো আলাদা দেওয়া আছে বুঝে নেবে যে কোশ্চেন ব্যাংকে সেগুলো ভুল দেওয়া আছে। তো ফ্রেন্ডস দেখো, তো
তো ফ্রেন্ডস দেখো, নেক্সট কোশ্চেন 6 কোশ্চেন আছে। কোনো নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি আধানের মধ্যে স্থিরতারিতিক বল এফ, তাদের মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলে বল কত হবে? কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি কি এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এফ প্রপোর্শনাল টু 1/r² বলা যায় যখন Q1 আর Q2 ধ্রুবক হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিয়েছি ওই r'(r/2) যেহেতু মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হয়েছে, তাহলে f'/f সমান কি হবে? r/r' এর হোল স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে f'/f সমান r/r/2 হোল স্কোয়ার, তার মানে 4। f'/f মানে 4, তার মানে f' মানে 4, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে প্রাথমিক বলের 4 গুণ হবে। তো দেখো নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনে দেওয়া আছে 2 × 10⁻⁸ কুলম্ব তড়িৎ আধান সম্পন্ন দুটি কণা 1 মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতো দিয়ে বেঁধে একটি অন্তরিত মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা হলো। সুতোটিতে কতখানি টান পড়ে? আচ্ছা, যেহেতু আধান দুটো সমান আর ওই দুটো আধানকে একটা সুতোর দু প্রান্তে বাঁধা আছে, আর শুধু দু প্রান্তে বেঁধে আর একটা মসৃণ অনুভূমিক অন্তরিত টেবিলের উপর রাখা আছে, তাহলে ওই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলই হচ্ছে এই সুতোর টান। আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় বল কত? 1/4πε0 Q1 Q2 বাই r²। যেহেতু Q1 Q2 সমান, তাই ধরে নিয়েছি Q1 সমান Q2 সমান Q। আচ্ছা, তাহলে সুতোর টান T সমান কি হবে? 1/4πε0 Q² বাই r²। 1/4πε0 এর মান কত? 9 × 10⁹। আচ্ছা, Q² মান হচ্ছে, Q² মান একেবারে বসিয়ে দিয়েছি। দেখো কিউর মান হচ্ছে 2 × 10⁻⁸, একেবারে স্কোয়ার করে দিয়েছি 4 × 10⁻16, তাহলে 36 × 10⁻7 নিউটন। তাহলে এইটাই হলো সুতোর টান, 36 × 10⁻7 নিউটন। ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো, 8 দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দুটি আধান +4 ESU এবং +9 ESU পরস্পরের থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। আধান দুটি সংযোগকারী রেখার উপরিস্থিত কোনো বিন্দুতে একটি একক তড়িৎ আধান সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করবে, আর সমান ও সমমুখী বল ক্রিয়া করবে কখন? মানে একক আধানটাকে কোন বিন্দুতে রাখলে সেই বলের মানটা সমান হবে আর বিপরীতমুখী হবে, আর সমান হবে সমমুখী হবে। মানে দুটো কোশ্চেন করেছে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, বোঝার চেষ্টা করো। এ আর বি বিন্দুর মাঝে যদি আমরা কোনো বস্তুকে রাখি, কোনো একক তড়িৎ আধানকে রাখি, মনে করো আমি এখানে একটা একক পজিটিভ আধানকে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এটাও পজিটিভ আধান, এটাও পজিটিভ আধান। তাহলে কি করবে? দুদিন বিকর্ষণ করবে, তাহলে এইটার ডিরেকশন হবে এদিকে, এটা ডিরেকশন হবে এদিকে, মানে দুটোর একটা এদিকে ডিরেকশন, একটা এদিকে ডিরেকশন, বিপরীতমুখী। আচ্ছা, যদি মনে করো আমরা ওটা ধনাত্মক না ঋণাত্মক রাখলাম, তাহলে ঋণাত্মক রাখলে এটা যেহেতু ঋণাত্মক, তাহলে এইটার বল এদিকে হবে, এটার বল এদিকে হবে, মানে একটা এদিকে একটা এদিকে। মানে আমরা পজিটিভ আধান বা নেগেটিভ আধান যে আধানই রাখি না কেন, যদি মাঝখানে রাখি তাহলে সমান আর বিপরীতমুখী হবে। আমরা যদি বাইরে রাখি সে কেসটা পরে করব। মানে মাঝখানে যদি আমরা একক আধানটাকে রাখি তাহলে সে ক্রিয়াশীল বলটা বিপরীতমুখী হবে। এবার সমান কোথায় হবে সেটা দেখার জন্য আমরা ধরে নিয়েছি যে আর দূরত্বে একক আধানটাকে রাখলে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। আচ্ছা, যদি সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে তাহলে F1 সমান F2। আচ্ছা, ভেক্টরিক্যালি হলে আমরা করতাম F1 সমান -F2। আমরা যেহেতু শুধুমাত্র মানটা নিয়েছি তাই F1 সমান F2। তো দেখো F1 এর মান 4/r², 1/4πε0 এর মান হচ্ছে 1, কারণ যেহেতু সবকটা সিরিজ এককে আছে। তাহলে 4/r² সমান হচ্ছে 9/10 - r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে r এর মান এসছে 4 সেন্টিমিটার। অর্থাৎ এখানে তাহলে কি হবে? 4 ESU আধান থেকে 9 ESU আধানের দিকে 4 সেন্টিমিটার দূরে আধান দুটির মধ্যবর্তী বিন্দুতে 4 সেন্টিমিটার দূরত্বে একক আধানটিকে রাখলে ক্রিয়াশীল বলের মান সমান এবং পরস্পর বিপরীতমুখী হবে। ওকে, ওই কোশ্চেনেরই নেক্সট পার্টটাই বলেছে কখন বলের মান সমান এবং সমমুখী হবে। ওকে, আমরা সেটা দেখবো এবার। দ্বিতীয় ক্ষেত্রে আমি চিত্রটা এঁকেছি, দেখো। আচ্ছা, আগেরটা আমরা কি দেখেছিলাম যে মাঝখানের কোনো বিন্দুতে রাখলে
সেখানটায় দুটো বলের মানে ডিরেকশন হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা, এখানটায় আমরা বাইরে একটা বিন্দুতে রাখতে হবে। মনে করো এই বিন্দুতে আমরা একটা পজিটিভ আধানকে রেখেছি, তাহলে পজিটিভ আধানকে রাখলে বিকর্ষণ বল এ এর জন্য এদিকে হবে, বি এর জন্য এদিকে হবে। আচ্ছা, এখানে ধরে নিয়েছি আমি ঋণাত্মক আধানকে রেখেছি, আমি দুটো ক্ষেত্রে ঋণাত্মক আধান দিয়ে কেসটা করেছি, ওই জন্য তীর চিহ্ন এদিকে, আর পজিটিভ আধান দিয়েও বলে দিচ্ছি জাস্ট, কিন্তু আমি দেখিয়েছি যেটা সেটা কিন্তু নেগেটিভ আধান দিয়ে। আচ্ছা, এর যদি নেগেটিভ আধান হয় তাহলে এ এর জন্য এদিকে, বি এর জন্য এদিকে, তাহলে বলের ডিরেকশনটা একই দিকে। আচ্ছা, এবারে একই দিকে যেহেতু হয়ে গেছে, এবারে আমাদের কি করতে হবে, কত দূরত্ব মানে ও বিন্দুটা এ থেকে কত দূরত্ব হলে এই বলের মানটা সমান হবে। আচ্ছা, ধরে নিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে এ থেকে বাইরের দিকে আর দূরত্বে ও বিন্দুতে F1 সমান F2 হবে। তাহলে এখান থেকে এ থেকে ও এর দূরত্ব আর, তাহলে বি থেকে ও এর দূরত্ব আর প্লাস 10। দেখো সেটাই করেছি, F1 সমান F2 করেছি, করে 4/r² সমান 9/10 প্লাস আর এর হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান এসছে 20। সুতরাং আমরা কি বুঝলাম যে এই +4 আধান থেকে বাইরের দিকে 9 আধানের বিপরীত দিকে 20 সেন্টিমিটার দূরে একটি একক আধানকে রাখলে তাহলে ওই দুটো আধানের জন্য বল স্থিরতারিতিক বা কুলম্বীয় বল সমান হবে এবং তাদের ডিরেকশন একই হবে। ওকে, আমরা দেখবো নেক্সট কোশ্চেন 9 দাগ। খুব ভালো কোশ্চেন। 9 দাগের কোশ্চেনটা কি বলেছে, প্রতিটি 4 × 10⁻⁻6 কুলম মানের 4টি সম আধান, আচ্ছা 8 × 10⁻2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4 কোণায় রয়েছে। এদের একটির উপর অবশিষ্ট 3টি দরুন তড়িৎ বল কত হবে। আচ্ছা, মানে আমরা ধরে নিয়েছি এই বি বিন্দুর উপরে এস, ডি এবং সি এই 3টে আধানের জন্য বি বিন্দুর উপর ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে। আচ্ছা, প্রত্যেকটা বিন্দুতে তাহলে 4 × 10⁻6 কুলম আধান আছে, এ, ডি, সি এবং বি 4টি বিন্দুতে। আচ্ছা, সেটাই আমরা লিখেছি, বি বিন্দুতে আধানের উপর অপর 3টি বিন্দুতে আধানের জন্য তড়িৎ বল কত হবে নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, এ, বি, সি, ডি প্রত্যেকটা বিন্দুতে 4 × 10⁻6 কুলম আধান আছে। আচ্ছা, প্রত্যেকটা এ বি সমান বিসি সমান সিডি সমান ডি এ সমান হচ্ছে 8 × 10⁻2 মিটার। ওকে, তাহলে বিডি এর মান কত, বিডি এটা হচ্ছে কর্ণর মান কত হবে, তাহলে 8√2 √r² যোগ √r² মানে 8√2 × 10⁻2 মিটার। এবার বলছি এ এবং ডি বিন্দু, এ এবং ডি বিন্দুর জন্য ডি বিন্দু থাকা +4 × 10⁻6 আধানের জন্য ক্রিয়াশীল বিকর্ষণ বলই হবে, সেটাকে ধরেছি এফ এডি। এডি সমান 1/4πε0। আচ্ছা, দুটো আধান যেহেতু সেম তার হোল স্কোয়ার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, ক্যালকুলেশন করে এসছে 22.5 কুলম। তাহলে এফ এডি এফ সিডি দুটোই সমান হবে, কারণ যেহেতু আধান দুটো সমান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান, অর্থাৎ এফ এডি, আচ্ছা এফ সিডি পেয়েছি। আচ্ছা, এফ এডি এফ সিডি পেয়ে গেছি। আচ্ছা, এবারে এফ ডিবি বরাবর অর্থাৎ কর্ণ বরাবর কত, 8√2 হবে এখানটায় দূরত্বটা, এখানটায় ক্যালকুলেশন করে এসছে, মানগুলো বসিয়েছি, ভ্যালুগুলো তোমরা বুঝতেই পারছো, এখানে ক্যালকুলেশন করে এসছে 11.25 কুলম্ব। আচ্ছা, এবার একটু বুঝে নাও এই জায়গাটায়, তাহলে সি বিন্দুতে যে নেট বা লব্ধি বল ক্রিয়া করছে সেটা কত হবে, এফ বিডি মানে কর্ণ বরাবর একটা, যেটা কর্ণ বরাবর এরম ভাবে যাচ্ছে, আর একটা মানে দুটো বাহু, দেখে নাও একটু আলাদা করে চিত্র এঁকে দিচ্ছি, এই বাহুর জন্য একটা, এই বাহুর জন্য একটা, আর এই কর্ণের জন্য একটা, তাহলে এই বাহু আর এই বাহুর জন্য লব্ধি কোনটা হবে, এইটা, তাহলে লব্ধি এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, তাই জন্য এফ এডি স্কোয়ার যোগ এফ সিডি স্কোয়ার প্লাস এফ বিডি মানে এইটা কর্ণটা, সেই ক্যালকুলেশনটা করেছি। দুটোর মান যেহেতু 22.5 করে, তাহলে দুটোর মান বসালে কত হবে, 22.5√2 প্লাস 11.25 মানে হচ্ছে 43.07 নিউটন। ওকে, 10-এর কোশ্চেনে দেখো জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে হয়ে গেছে। দেখো, একটি সরল দোলকের পিণ্ডের ভর এম এবং একটি কিউ আধানে আহিত, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে এই দোলক পিণ্ডটি সাম্যাবস্থায় উলম্বের সঙ্গে কত কোণ করলে, থিটা কোণ করলে শুধু টান কত হবে। আচ্ছা, ভালো করে দেখো চিত্রটা, ধরে নিয়েছি যে ও বিন্দুতে একটা সরল দোলক দুলছে। আচ্ছা, ও এ সাম্যাবস্থায় আছে আর ও বি একটু দোলন মানে একটু দোলাতে ও বি পজিশনে এসছে, তাহলে
বি ও এ মধ্যবর্তী কোণ থিটা। ওকে, আমাদের এই কোণটাই নির্ণয় করতে, এই কোণটা দেওয়া আছে থিটা, তাহলে শুধু টান কত। আচ্ছা, যখন দুলেছে তখন এই বরাবর থিটা, সরি এই বরাবর টিটা উপরের দিকে ক্রিয়া করছে। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা। ওকে, আচ্ছা এইটা হচ্ছে এমজি, আর এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে টি কস থিটা। টি কস থিটা, তাহলে টি কস থিটা সমান এমজি, তাহলে টি সমান হচ্ছে এমজি বাই কস থিটা। 11 কোশ্চেনটা দেখো, 11 কোশ্চেনটা দেওয়া আছে যথাক্রমে +8 × 10⁻⁶ কুলম এবং -2 × 10⁻⁶ কুলম আধানযুক্ত দুটি কণা এ এবং বি কে 20 সেন্টিমিটার ব্যবধানে দৃঢ়ভাবে রাখা আছে। তৃতীয় একটি তড়িতাধানযুক্ত কণাকে কোথায় রাখা হলে সেটির উপর কোনো তড়িৎ বল ক্রিয়া করবে না বা সেটি কোনো তড়িৎ বল অনুভব করবে না। আচ্ছা, এখানে এটা খুব কনসেপচুয়াল কোশ্চেন, কারণ আমি তৃতীয় আধানটিকে কোথায় রাখবো সেটা একটা বোঝার ব্যাপার, যে তৃতীয় আধানটাকে আমরা কোথায় রেখে অঙ্ক করব, এই কনসেপ্টটা থাকতে হবে। ওকে, তো তৃতীয় আধানটাকে আমরা এই এ আর বি বিন্দুর মাঝখানেও রাখতে পারি, আবার এ আর বি বিন্দুর মাঝখানে না রেখে এ বিন্দুর বাম দিকে রাখতে পারি বা বি বিন্দুর ডান দিকে রাখতে পারি। ওকে, তাহলে আমরা রেখেছি কোথায়, বি বিন্দুর ডান দিকে। এবার এই বি বিন্দু ডান দিকে রাখার কারণটা আমাদের জানতে হবে। আচ্ছা, মনে করো আমরা এ আর বি বিন্দুর মাঝখানে আধানটাকে রাখলাম, মনে করো আধানটা পজিটিভ আধান আর এটাও পজিটিভ আধান, তাহলে এটা যদি পজিটিভ আধান হয় তাহলে এই মাঝখানের আধানটাকে বিকর্ষণ করবে, মানে মাঝখানের আধানটাকে বিকর্ষণ করে বাইরের দিকে এই দিকে ঠেলে দেবে। আচ্ছা, আর এটা যদি পজিটিভ আধান হয়, এটা নেগেটিভ আধান, তাহলে এটা আকর্ষণ হবে, তাহলে এইটা এদিকে যাবে। তাহলে দেখো লব্ধি বল একটা থাকবে, তার মানে তড়িৎ বল শূন্য হবে না, অর্থাৎ তড়িৎ বল অনুভব করবে। আচ্ছা, তাহলে মাঝখানে রাখা যাবে না। তাহলে এ বিন্দুর বাম দিকে, মনে করো এইখানটায় রেখেছি আমি, ঠিক আছে। আচ্ছা, এ বিন্দুর বাম দিকে রেখেছি, এ বিন্দুর বাম দিকে রাখতে একটা তড়িৎ বল অনুভব করবে। কেন অনুভব করবে সেটাও আমি দেখে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, মনে করো এ থেকে এক্স দূরত্বে রাখা হয়েছে বাম দিকে। আচ্ছা, তাহলে এই যে এ থেকে দূরত্ব কত, এ থেকে দূরত্ব হচ্ছে এক্স, আর বি থেকে দূরত্ব কত হবে, তাহলে বি থেকে দূরত্ব হবে 20 + এক্স। আচ্ছা, একটা সামথিং একটা আধান বাই x², আর এটা হচ্ছে এটা একটা এটা এটাও সেই সেম আধান বাই x + 20²। তার মানে এইটা নিশ্চয়ই ছোট, অর্থাৎ বি বিন্দুর জন্য যে আকর্ষণ বলটা হবে সেই বলটা অবশ্যই ছোট হবে, কারণ নিচে 20 + x এর হোল স্কোয়ার হচ্ছে, কারণ নিচে বড় একটা সংখ্যার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এই বির জন্য যে এটা হবে সেটা ছোট হবে। ওকে, সেটা ছোট হলে আর এইটা যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা বল বড় একটা বল ছোট, তাহলে সেক্ষেত্রে একটা তড়িৎ বল, একটা নেট তড়িৎ বল অনুভব করবে। আচ্ছা, এবারে আমরা এই দিকে করলাম, তাহলে কেন তড়িৎ বলটা এখানটায় অনুভব করবে না। দেখো, এখান থেকে বি থেকে এক্স দূরত্বে রেখেছি, ঠিক আছে, আর এ থেকে তাহলে 20 + এক্স দূরত্বে রেখেছি। আচ্ছা, বি থেকে এক্স দূরত্বে রাখতে যে তড়িৎ বলটা হবে সেটা কত, সেটা হবে হচ্ছে এই 2 × 10⁻⁶ q/x², আর এ আদানের জন্য যে বলটা হবে সেটা হবে 8 × 10⁻⁶ q/20 + x²। আচ্ছা, এটা মাইনাস এটা প্লাস। ওকে, তাহলে এই বিন্দুতে রাখলে একমাত্র বি এর ডান দিকে রাখলে একমাত্র তড়িৎ বলটা অনুভব না করার একটা চান্স আছে, তাই জন্য আমরা বি বিন্দুর ডান দিকে রেখেছি। দেখো, এবারে দুটো বল বের করেছি, যেহেতু কোনো বল অনুভব করবে না, তাহলে F1 = F2 হবে। দেখো, F1 = F2 করেছে, F1 = F2 করে ক্যালকুলেশন করে এসছে x = 20 সেন্টিমিটার, অর্থাৎ 0.2 মিটার। তাহলে বি থেকে 2 মিটার, সরি 0.2 মিটার দূরে, তাহলে এ থেকে কত, এ থেকে 0.2 + 0.2 মানে 0.4 মিটার দূরে এ থেকে বি এর দিকে 0.4 মিটার দূরে তৃতীয় আধানটাকে রাখলে কোনো তড়িৎ বল অনুভব করবে না। ওকে, 13 নম্বর কোশ্চেনটা দেখবো, এটা খুব ভালো কোশ্চেন ছিল। হ্যাঁ, সরি 12 নম্বর কোশ্চেনটা দেখবো এবার। দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, দুটি ঋণাত্মক 2s আধান বিশিষ্ট বিন্দু আধান এবং অপর একটি বিন্দু আধান কিউ এক সরলরেখার উপর প্রত্যেকেই সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, মান এবং প্রকৃতি নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু দুদিকে দুটো ঋণাত্মক আধান আছে, তাহলে কিউ আধানটা প্রথমত পজিটিভ আধান হবে, ধনাত্মক আধান হবে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, ধরে নিয়েছি কি যে
আধান দুটো পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থিত, আর এ বিন্দুতে অবস্থিত -2 আধান থেকে এক্স দূরত্বে ও বিন্দুতে কিউ আধানটা আছে আরেকবার দেখে নাও। এ বিন্দুতে অবস্থিত -2 আধান থেকে ও বিন্দুতে অবস্থিত কিউ আধানটি এক্স দূরত্বে অবস্থিত। তাহলে এই দূরত্বটা কত হবে? r-x। আচ্ছা, যেহেতু কিউ আধানটা সাম্যাবস্থায় আছে, তাহলে কিউ আধানের উপর এই আধানের জন্য বল আর এই আধানের জন্য বল তাহলে সমান হবে। তাহলে 2 × q/x² সমান হচ্ছে 2 × q/r-x হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের হলো কত? r/2। ওকে, এবার আমি আগে যেটা বললাম, যেহেতু এও বিভিন্ন আধান ঋণাত্মক, তাহলে কিউ আধানটা অবশ্যই ধনাত্মক হবে। আচ্ছা, কিউ আধানটা অবশ্যই ধনাত্মক হবে। এ বিন্দুতে কিউ আধানের ধরুন তাহলে বল কত হচ্ছে? q × 2r/2 হোল স্কোয়ার মানে -8q/r²। আচ্ছা, অবস্থিত এ আর বি বিন্দু অবস্থিত 2s আধানের জন্য যে বল FAB সেটা হচ্ছে -4/r²। আচ্ছা, সংস্থাটি সাম্যাবস্থা আছে, তাহলে FAO সমান হবে FAB। মানে প্রত্যেকটা বিন্দুতে যে আধান আছে সেই আধানের উপর বল সমান হবে। তাহলে 8q/r² সমান হচ্ছে -4q/r²। তাহলে কিউ সমান হাফ মানে 0.5 এসইউ। তাহলে আধানের মান জেনে গেলাম 0.5 এসইউ, আধানের অবস্থান জেনে গেলাম যে এ বিন্দু থেকে r/2 দূরত্বে, মানে মাঝখানে অ্যাকচুয়ালি মিডিলে আছে, আর বি বিন্দুতে মিডিলে আছে। আর প্রকৃতি তো সেটা হচ্ছে ধনাত্মক হবে, কারণ দুদিকে দুটো ঋণাত্মক আধান আছে। ওকে, নেক্সট কোশ্চেন। 13 কোশ্চেনটা দেখো, কোনো সরল দোলকের দোলনকাল 6 সেকেন্ড। আচ্ছা, গোলাকার ধাতব পিণ্ডের 2 × 10⁻³ কেজি, গোলাকার ধাতব পিণ্ডের ওজন দিয়ে দিয়েছে 2 × 10⁻³ কেজি, সেটি ধনাত্মক আধানে আহিত। আচ্ছা, আলম্ব সুতোটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত। একটি ধনাত্মক তড়িৎ পাত পিণ্ডটির নিচে স্থাপন করলে দোলনের দোলনকাল কমে হয় 2 সেকেন্ড। তাহলে পিণ্ডের উপর প্রযুক্ত স্থিরতারিতিক বল কত? খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে দেখুন। আমরা কি জানি? দোলনকাল T সমান 2π√L/g 11-এ পড়েছি, যে সরলদোলকের দোলনকাল সেটা সমান 6। আচ্ছা, গোলকাকার ধাতব পিণ্ডটি ঋণাত্মক আধানে আহিত, আর গোলকাকার ধাতব পিণ্ডটি ঋণাত্মক আধানে আহিত, আর তার নিচে যে তড়িতাহিত পাত্র রাখা হয়েছে সেটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত। তাহলে সেটা আকর্ষণ করে নিচের দিকে টানবে। আচ্ছা, তাহলে নিম্নাভিমুখী ক্রিয়াশীল বল তাহলে কত হচ্ছে? mg + f। এফটা হচ্ছে স্থিরতারিতিক বল, মানে নিচের দিকে যেটা ক্রিয়াশীল। আচ্ছা, এবার আমরা কি তাহলে নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কত হচ্ছে? জিটা সমান g + f/m। তাহলে এখানটায় অভিকর্ষজ ত্বরণের মানটা একটু বেড়ে যাবে, কারণ নিচের দিকে আর একটু ক্রিয়াশীল হচ্ছে স্থিরতারিতিক বলের জন্য। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল দেওয়া আছে t' সমান 2s। আচ্ছা, t' সমান কি? 2π√L/g' সমান 2s। g' এর মান বসিয়েছি এই g + f/m। এখান থেকে আমরা পেলাম g + fm/L সমান π। আমরা কি করব? এখান থেকে আমরা L এর মান বের করে রাখবো। দেখো পরের পেজে বের করেছি। আচ্ছা, বলেছি 1 থেকে মান বের করবো, এল এর মান বের করতে হয়েছে g/π², 9/π² × g। তাহলে আমরা এল এর জায়গায় সেই মানটা বসাবো। তাহলে এখান থেকে আমরা কি করেছি? স্কোয়ার করেছি। প্রথমে এইটার হোল স্কোয়ার করেছি, করতে π² হয়েছে, এখানে রুটটা উঠে গেছে। এবারে এলটা তাহলে এই পারে চলে গেছে ডান দিকে, এল এর জায়গায় মান বসেছি 9/π² × g। দেখো তারপর দেখো এখান থেকে এফ এর মান বের করেছি, তারপরে m × 9g - g মানে 8mg। এম এর মান দেওয়া আছে 2 × 10⁻³ আর জি এর মান 9.81। তাহলে এফ এর মান হচ্ছে 0.157। খুব ভালো কোশ্চেন ছিল এটা। 14 কোশ্চেনটা দেখো কি আছে। বায়ুর মধ্যে দুটি বস্তু কণাকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। 10 এসইউ তড়িৎ কণা দুটির ভিতরে কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মানটাও কত হবে? আচ্ছা, বস্তু কণার মধ্যে দূরত্ব 5 সেন্টিমিটার। আচ্ছা, ধরে নিয়েছি 10 এসইউ আধানকে আমাদের বন্টন করতে হবে। আচ্ছা, তার বন্টন করেছে কিভাবে? একটা কিউ আর একটা 10 - কিউ।
কিউ আধানটাকে আমরা রেখেছি এ বিন্দুতে আর ডি বিন্দু রেখেছি 10 - কিউ আধান, ঠিক এইভাবে ধরে নিয়েছি যে এইভাবে প্রিকশন বলটা সর্বাধিক হবে। আচ্ছা বিকর্ষণ বলটা তাহলে কত হচ্ছে, বিকর্ষণ বলের মান বের করেছি কিউ ইন্টু 10 - কিউ বাই 5 স্কোয়ার। আচ্ছা সেটাকে আমরা দেখো ভালো করে দেখো এবার এই মানে কিউ স্কোয়ার মাইনাস 10 কিউ গুণ করে মাইনাস কমন নিয়েছি। আচ্ছা এখানে একটা 25 যোগ করেছি, এখানে একটা 25 বিয়োগ করেছি। কেন করেছি, কারণ হচ্ছে একটা হোল স্কোয়ার ফরম্যাটে সাজাবো বলে। আচ্ছা হোল স্কোয়ার ফরম্যাটে সাজিয়ে দেখো 1/25 ইন্টু 25 মাইনাস কিউ বাই 5 হোল স্কোয়ার, কিউ মাইনাস 5 হোল স্কোয়ার। আচ্ছা যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি কিউ মাইনাস 5 হোল স্কোয়ার, এই যে এফ এর মানটা সর্বাধিক হতে গেলে যদি এইটা 0 হয়, যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি তাহলে এর সর্বনিম্ন মান কত, 0। তাহলে এইটা যদি 0 হয় তাহলে এই এফ এর মান সর্বাধিক হবে। তাহলে এইটা সমান 0 হলে তাহলে কিউ এর মান কত হবে, 5। দেখে নাও কিউ এর মান হচ্ছে 5। ঠিক আছে, এবারে এক্ষেত্রে সর্বাধিক যে বলটা হবে সেটা কত হবে, এই কিউ মাইনাস 5-এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, বসালে কত হচ্ছে 1/25 ইন্টু 25 মাইনাস 0 মানে 1 ডাইন। তাহলে আধান দুটিকে সমভাবে বন্টিত করলে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান সর্বাধিক হবে। ওকে, নেক্সট কোশ্চেন 15। কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলকাকার বলকে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতি এবং সমানে আধানযুক্ত অপর একটি বল রাখা হলো। পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণবৃত্তে পরিভ্রমণ করতে সক্ষম হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা যে কটা পারবে স্টার মিনিট রেখে দেবো, কারণ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। আচ্ছা প্রথমে আমরা ধরে নিয়েছি গোলাকার বলের আধান কিউ, ভর এম, আর সুতার দৈর্ঘ্য এল ধরে নিয়েছি। আচ্ছা গোলকটা উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যার কেন্দ্রে সমমানের এবং সমপ্রকৃতির আধান আছে, ধরে নিয়েছি সেই আধানটা হচ্ছে কিউ। ওকে, আবার দেখো আমি একটা চিত্রটা এঁকে সোজা করে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা ধরে নিয়েছি সর্বোচ্চ বিন্দু এতে বেগ ভি আর সর্বনিম্ন বেগ বিতে হচ্ছে ইউ। আচ্ছা ভি এর বেগ এদিক, ডিরেকশন এদিক বরাবর, ইউ এর এদিকে। আচ্ছা সর্বোচ্চ বিন্দুতে এর উপর 3টে বল ক্রিয়া করবে। দেখো একটা হচ্ছে স্থির তাড়িতিক বল, যেহেতু দুটো সব পজিটিভ আধান, দুটো সব সমপ্রকৃতির আধান, তাহলে উপরের দিকে মানে বিকর্ষণ করবে। সুতোর টান নিম্নাভিমুখে, যেহেতু কেন্দ্রে তাহলে নিম্নাভিমুখে। গোলকের ওজন সেটাও নিম্নমুখী মানে নিচের দিকে হয়। আচ্ছা গোলকটি সর্বনিম্ন বেগে পূর্ণবৃত্তে পরিভ্রমণ করতে গেলে তার সর্বোচ্চ বিন্দু সুতোর টান 0 হবে। যেহেতু সর্বনিম্ন বেগে পরিভ্রমণ করছে, তাহলে ঊর্ধ্ব যখন এই পয়েন্টে থাকবে তখন কি টি সমান 0 হবে। আচ্ছা সুতরাং এ বিন্দুতে যে বল গোলকটি বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দেবে তা হচ্ছে ডব্লিউ মাইনাস এফি। তাহলে এম ভি স্কোয়ার বাই এল, যেহেতু ডব্লিউ মাইনাস এফি যোগান দেবে তাহলে ডব্লিউ মাইনাস এফি সমান ভি স্কোয়ারের মান এখান থেকে বের করেছি এল বাই এম ইন্টু এম জি মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ডব্লিউর মান হচ্ছে এম জি। ওকে, আচ্ছা আবার কি আমরা এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র দেখেছি, আমরা 11-এ আশা করছি পড়েছি। যান্ত্রিক শক্তি মানে কি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। তার মানে আমরা এ বিন্দুতে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল আর বি বিন্দুতে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল সমান হবে। তাই জন্য করেছি দেখো এ বিন্দুতে স্থিতিশক্তি কত, এম জি ইন্টু 12 আর হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি। আর বি বিন্দুতে সেখানটায় যেহেতু বি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উচ্চতা কত, 0, তাহলে ওখানে স্থিতিশক্তি 0, গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা এবার এখান থেকে ইউ স্কোয়ার সমান এলো 4GL প্লাস ভি স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা বসিয়ে দেবো, দিলে হচ্ছে 4GL প্লাস এল বাই এম ইন্টু এম জি মাইনাস কিউ স্কোয়ার বাই এল। আচ্ছা এবার ইউ তাহলে কত আসছে 5GL, এইটা গুণ করতে এসছে একটা জিএল আসবে, তাহলে সেইটার সঙ্গে 4GL যোগ করলে 5GL মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল, কিউ স্কোয়ার বাই এম এল হবে। এল বাই এম গুণ করলে এটা কিউ স্কোয়ার বাই এম এল হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, আজকের মতন শেষ কোশ্চেন, 16 দাগের কোশ্চেন। অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, অব্রের তড়িৎ ভেদ্যতা কত, এটা আসতে হচ্ছে সবাই পারবে। আমরা কি জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা সমান এপসাইলন বাই এপসাইলন নট। আচ্ছা অর্থাৎ সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আচ্ছা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান কত, 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2।
আচ্ছা, তাহলে এপসাইলন এর মান সমান কি হবে? কে ইন্টু এপসাইলন নট। আচ্ছা, কে এর মান 5.4 ইন্টু যেটা বললাম 8.854 ইন্টু 10⁻²। আচ্ছা, সেটা গুণ করতে এসছে 47.81 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। আজকের জন্য এতটুকুই ছিল। পরের দিন নেক্সট পার্টে আমরা আরো আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।